অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছিল। 15-30 দিন তাকে টাইম দিয়েছিল কোর্ট। 52 থেকে 71 সালের মধ্যে তার কোনো লিগেসি নেই, কোনো ভোটার তালিকায় তার পূর্বপুরুষের নাম নেই। দেখুন, এই মুহূর্তে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা, যাদের হয়ে আমি দীর্ঘদিন লড়াই করছি, যারা আমার কথা একটুও শোনেনি, যারা একাধিক দিন আমাকে আহত করেছে, হসপিটালে ভর্তি হয়েছি, সেই মানুষগুলোকে 3 দিক থেকে ঘিরে নিয়েছে। এক, এসআইআরে যাদের নাম উঠেছে এসসি সার্টিফিকেট দিয়ে, তারা ধরা পড়ে যাবে। 2, সিএএতে যারা আবেদন করেছে কিন্তু যাদের কাছে এসসি এসটি সার্টিফিকেট ছিল, তারা ধরা পড়ে যাবে। যারা সার্টিফিকেট পেয়েছে, যাদের সার্টিফিকেটে লেখা আছে স্বামী স্ত্রী বা বাবা মা বাংলাদেশি, তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বললেন 1,21,000 মানুষ আবেদন করেছে সিএতে। ধরা যাক 21,000 লোক এখনো নিষ্পত্তি হয়নি সার্টিফিকেটের। এবার 1 লক্ষ যদি হয়ে থাকে, তার 1 লক্ষ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 19,000 নাগরিকত্ব পেয়েছে, তাহলে 81,000 লোক নাগরিকত্ব পায়নি। তারা এই ভারতবর্ষে থাকছে কোন আইনে? তারা ধরা পড়ে যাবে। মারাত্মক হচ্ছে 1950 সালের 10ই আগস্টের পরে যারা ভারতে ঢুকেছে ওপার বাংলা থেকে আজকের তারিখ পর্যন্ত, তারা কেউই, সেই অর্থে কেউই ভারতের ওবিসি বা এসটি হতে পারে না, বা এসসিও হতে পারে না। এসসি তো হতে পারে না, প্রথম কথা। তার কারণ হচ্ছে সংবিধানের 341 নম্বর ধারাতে সেটাই লেখা আছে। এবার ঘটনা হচ্ছে যে এখন এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন করছে 2011-র পরে যাদের সার্টিফিকেট হয়েছে। মানুষের অনেকের ভুল হচ্ছে তার আগের লোকগুলো বেঁচে যাবে, তা নয়। স্কুলে স্কুলে বিভিন্ন অফিসে যে নোটিশ পাঠানো হয়েছে, তাতে বলছে 2011-র পরে যারা আবেদন সার্টিফিকেট পেয়েছে, তাদের 50 সালের আগে বসবাস করা কোনো ডকুমেন্ট লাগবে, বা 1971 সালের আগের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। সিটিজেনশিপ সার্টিফিকেট 50 সালের আগের কি না, সেটা ছিল বাই রেজিস্ট্রেশন। সেটা লাখে একজনেরও নেই। সেই বাই রেজিস্ট্রেশন মানে হচ্ছে যে ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ তারা যখন সার্টিফিকেটটা করেছিল, তারা 50 সালের আগের দলিল দেখিয়েই সার্টিফিকেটটা করেছিল। ফলত উদ্বাস্তু ভাইরা, হিন্দু উদ্বাস্তুরা 3 দিক থেকে ধরা পড়ে গেছে এবং খুবই বিপদের মধ্যে আছে। এখন আমাকে চটিচাটা বলেও কোনো লাভ নেই, আমাকে মারতে এসেও কোনো লাভ নেই। যদি আমি এক বর্ণ মিথ্যা কথা বলতাম, তাহলে এতদিন আমি বাইরে থাকতাম না, তাহলে আমি জেলে থাকতাম। আজকের তারিখ পর্যন্ত আমাকে পুলিশে গ্রেপ্তার করেনি, আমার এগেনস্টে কোনো কেস নেই। আমি এত খিস্তি খামারি করেছি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু বাস্তবে আমার বিরুদ্ধে সরকার কোনো রকম স্টেপ নেয়নি। তার কারণ হলো আমি আইনের বাইরে কোনো কথা বলছি না। সম্প্রতি ট্রেনের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, আমাকে মারতে এসেছিল, ট্রেন থেকে ফেলে দিতে চেষ্টা করেছিল। তারা উদ্বাস্তু ভাই, বগুলা বাড়ি, বগুলা কলেজ পাড়ায় বাড়ি, পরে খবর নিয়ে জেনেছি। আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিইনি, তার কারণ তার বিরুদ্ধে স্টেপ নিলে তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে ইল্লিগাল মাইগ্রেন্ট হিসাবে। ফলত উদ্বাস্তু হিন্দুদের এখন বাঁচার যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে সংবিধানের 6-এর ক, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর যেটা লিখে গেছেন, 1935 সালের ভারত শাসন আইন অনুসারে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। কতদিন পর্যন্ত? 1950 সালের 26শে জানুয়ারির এই ডেট, সংবিধান প্রকাশের দিন পর্যন্ত। তাহলে আমাদের বা উদ্বাস্তুদের আন্দোলন করতে হবে ওই দিনটাকে যাতে আজকের দিন পর্যন্ত বাড়ানো যায় নিঃশর্ত নাগরিকত্বের জন্য। আর একটা রাস্তা হচ্ছে যে একদিকে আন্দোলন, একদিকে আইনিভাবে, আরেকদিকে মুসলিম এই ভারতের আদিজন, তাদেরকে আপন করে নিয়ে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে আন্দোলন করা।
আর উদ্বাস্তু হিন্দুদের কাছে আমার বলার কথা, যে বিজেপি সরকার আপনাদের নাগরিকত্ব দেবো বলেছিল, যে বিজেপি নেতা আজকে আপনাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যান তার কাছে আন্দোলন করুন, তাকে গিয়ে বলুন একটা নোটিফিকেশন বা একটা অর্ডার লিখে দিতে, যেটাই লেখা থাকবে হিন্দুরা শরণার্থী। এমন কোনো অর্ডার ভারতবর্ষে নেই, এমন কোনো আইন ভারতবর্ষে নেই। যা বলা হচ্ছে সবই রাজনৈতিক কথাবার্তা, সব কথা। আমি এখনো বলছি, যদি আমি মিথ্যা বলছি এটা প্রমাণ করতে পারে, যা শাস্তি হয় তাই দেব। এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ইনি উদ্বাস্তুদের প্রতি সহনশীল। তাই উদ্বাস্তুদের প্রথম কর্তব্য হচ্ছে যে নিঃশর্ত নাগরিকত্বের জন্য আদায় করা, আন্দোলন করা, সঙ্গে জুড়ে দেওয়া যে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা ভারতেরই নাগরিক, অখণ্ড ভারতের যারা নমশূদ্র, যারা পণ্ড ক্ষত্রিয়, যারা রাজবংশী ছিল, তারাও ভারতের, তাদেরও স্বীকৃতি দিতে হবে। তা না হলে অসংখ্য কোটি কোটি মানুষ যেমন সিএতে বাতিল হবে, তেমনই এসসি এসটি ওবিসিতে বাতিল হবে, এবং সিএ সার্টিফিকেটে এসআইআরে বাতিল হবে। ভালো থাকবেন। অনেকে ভাবছেন আমি আর চিৎকার করে গালাগালি দিয়ে কথা বলছি, আসলে তখন আমি দৃষ্টি ঘোরানোর জন্য, আমার দিকে নজর আনার জন্য নানা ক্যারিকেচার করতাম। এখনও হয়তো কিছুদিন পর করব যদি প্রয়োজন হয়, কিন্তু এখন আমার প্রয়োজন নেই। এখন যা হওয়ার হয়ে গেছে। এখন মুসলমানদের প্রায় সব কিছু ধ্বংসের পথে, ওয়াকাপ সব চলে যাবে। খারিজি মাদ্রাসার 30-40 লাখ শিশু শেষ, মানে তার লেখাপড়া হবে না। খুব ভয়ঙ্কর অবস্থা। যা বলেছিল বিজেপি সেইটার দিকেই এগিয়ে যাচ্ছে। সুতরাং যারা আমাদের কথা শোনেননি এতদিন, আমাদেরকে চটি চাঁটা গালাগালি দিয়ে বলেছেন, গালাগালি দিয়েছেন, তারা এবার ঘুমিয়ে থাকুন। ঘুম থেকে উঠে দেখবেন আপনারা নাগরিক হয়ে গেছেন। সেই অবশ্য সেই উঠে আপনারা জেলখানাটা দেখতে পাবেন। হয়তো রাগ করেন না, অত্যন্ত যন্ত্রণা থেকে এই কথাটা বলছি। সিএ নাগরিকত্ব নিয়ে যারা এতদিন লড়াই করেছি, আপনারা আমাদেরকে অপমান করেছেন, অত্যাচার করেছেন, লাগাতার অত্যাচার করেছেন। পৃথিবীর এই ব্যতিক্রমী ঘটনা। এই মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালি, যারা দিনের পর দিন, বছরের পর বছর বোঝালেও আইন বোঝে না, বোঝার চেষ্টা করে না, এবং ভুয়ো কাগজপত্র দিয়ে এসডিও, বিডিও, ডিএম, এডিএম হয়েছে। বিজেপি আপনাদের হাড়ের দুব্বু ঘাস গজাবে, আপনাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে। দেখে নিন, সেই কাজ শুরু হয়ে গেছে। ভালো থাকবেন। আমাদের কেটে ফেললে, মরে ফেললে, তবু মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ব্রাহ্মণ্যবাদ, মনুবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু উদ্বাস্তুরা খুব ব্যথা দিয়েছে, খুব যন্ত্রণা দিয়েছে, এটাও আমাদের চিরকাল মনে থাকবে। নমস্কার, আমার নাম মানিক ফকির। আমার ফোন নাম্বার 9836327536। আবার বলি, এই মুহূর্তের সবচেয়ে বিপজ্জনক ঘটনা হচ্ছে এসসি সার্টিফিকেট। 2011 যেটা বলছে, আসলে সেটা 2011 নয়। কারণ 2011 ভেরিফিকেশন করতে নোটিশ দিয়েছে। 1950 সালের আগের দলিল দেখাতে হবে বা ডকুমেন্ট দেখাতে হবে, যাতে প্রমাণ হবে তিনি এসসি, অথবা 1971 সালের আগের সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে। যে সিটিজেনশিপ সার্টিফিকেটটা হলো বাই রেজিস্ট্রেশন, মানে ইন্ডিয়ান অরিজিন, যা এক লাখে হয়তো 1-2 হতে পারে। বহু চেষ্টা করেছি, বহু বাঁচানোর চেষ্টা করেছি। উদ্বাস্তুদের নাগরিক হয়ে বাঁচার রাস্তা আর নেই ভারতবর্ষে এখন। তবু আমি আশা নিয়ে বলবো, হিন্দু মুসলমান ভুলে একসঙ্গে লড়াই করুন, প্রতিবাদ করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। মনে রাখবেন, বিজেপি সরকার এসছে, সুতরাং আপনাদের বন্ধুরাই নেতা, মন্ত্রী, এমএলএ। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি, তদন্ত চলছে। অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত চলছিল। নদিয়া ডিএম সে একটা রিপোর্ট পাঠিয়েছে যে ওনার এসসি সার্টিফিকেট 1993 সালের সঠিক, কিন্তু প্রবলেম হচ্ছে
যে অসীম সরকার 93 সালে সার্টিফিকেটটা নিয়েছিলেন বনগাঁ থেকে, সেটা উত্তর 24 পরগনা, কিন্তু রিপোর্টটা দিচ্ছে নদিয়া জেলার ডিএম, এবং 15-30 দিন তাকে টাইম দিয়েছিল কোর্ট, মানে আমি বলছি এসসি কোর্ট। তো 30 দিন ডিএম এর সময় হয়নি, 5 দিন তারপরে বলেছে 5 দিনের মধ্যে জমা না দিলে কোর্টে হাজির হতে হবে। তখন তিনি ভয়ে 15ই জুন একদিনের মধ্যেই সার্টিফিকেটটা বের করে বলে দিয়েছে এটা অরিজিনাল। এটা আমার কাছে একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যার যেটা এখতিয়ার নয়, এটা এখতিয়ার হচ্ছে যেখানকার সার্টিফিকেট, অর্থাৎ বনগাঁর সার্টিফিকেট বনগাঁর এসডি অফিস বা বনগাঁর ডিএমএ, নদিয়া জেলার ডিএমএ এটা হবে না। দ্বিতীয়ত, সার্টিফিকেট তো ঠিক থাকবে, ভোটার কার্ডগুলোও তো অরিজিনাল জায়গা থেকে আসে, সার্টিফিকেটের লিঙ্কটা কোথা থেকে এলো? অসীম সরকার 1993 সালে কোন লিঙ্ক পেলেন? কারণ 1976 সালে তিনি এসছেন, তার ডকুমেন্ট আমাদের কাছে আছে। 1952 থেকে 71 সালের মধ্যে তার কোনো লিগেসি নেই, কোনো ভোটার তালিকায় তার পূর্বপুরুষের নাম নেই। এসসি সার্টিফিকেটের নিয়ম হচ্ছে যে ধরুন বাংলাদেশ থেকে কেউ 72 সালে 74 সালে এলো বা তারপরে এলো, আর তার একটা জ্যাঠার বা দাদুর কাগজ দেখালো 1960 সালে তিনি পূর্ব পাকিস্তান থেকে এসে এসসি হয়েছে, তাহলে হবে না। সেই লোকই এসসি সার্টিফিকেট পেতে পারে পার্মানেন্ট রেসিডেন্ট সেইখানে, অর্থাৎ যে দীর্ঘদিন সেখানে বাস করছে। অসীম সরকাররা দীর্ঘদিন বাস করেনি, সেটা প্রমাণ হচ্ছে, তার লিগেসি নেই। ফলে আমাদের মামলা আরও জমে যাচ্ছে। দেখুন, অসীম সরকার কি, অশোক কীর্তনিয়া কি, স্বপন মজুমদারদেরকে বিপদে ফেলা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো জনগণকে বাঁচানো। কিন্তু তাঁরা যে ধরনের প্রচারিত হওয়া বড় বড় মানুষ, তারা নিশ্চয়ই নিজের জাতিকে বাঁচানোর জন্য, সচেতন করার জন্য নিশ্চয়ই নিজে আত্মবলিদান দেবে। আমি মানিক ফকির, আমি এই পারের তথাকথিত সনাতনী হওয়া সত্ত্বেও আমি নিজেকে সনাতনী বলি না, কারণ সনাতনী শব্দটা চুরি করা, এটা হলো বৌদ্ধদের শব্দ। আমি তথাকথিত হিন্দু সনাতনী হওয়া সত্ত্বেও আমি জান কবুল করে লড়াই করি। আমি এখনো একা কোনো বডিগার্ড ছাড়া রাস্তাঘাটে হাঁটি, যায়, সর্বত্র যায়, এবং তাতে কোনো ভয় পাই না। আমাকে গুলি করলে করুক, মারলে মারুক, মরার জন্য আমরা প্রস্তুত।